প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। ন্যারেশনের আজকের ক্লাসে আমরা শিখবো প্যাসেজ ন্যারেশন। ঠিক আছে? সো প্যাসেজ ন্যারেশন আমাদের অনেকেরই অনেক ঝামেলা আছে। সো আমরা চেষ্টা করবো একেবারে বেসিক থেকে খুব সুন্দরভাবে জিনিসটা বোঝার জন্য। সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে রিপোর্টিং ভার্বটাকে আমরা কিভাবে লিখবো। তার আগে একটু বুঝাই বলি প্যাসেজ ন্যারেশন আসলে কি। প্যাসেজ ন্যারেশনটা হচ্ছে যে এরকম যে একজন ব্যক্তি কয়েকটা সেন্টেন্স বলবে, কয়েকটা কথা বলবে। ঠিক আছে? তো যখন সে কয়েকটা কথা বলবে তখন সেটা কিন্তু আর মানে সিঙ্গেল সেন্টেন্স থাকতেছে না, এটা একটা প্যাসেজের মতো করে হয়ে যাচ্ছে। তখন তার অ্যান্সার যখন কেউ একজন দিবে সেটাও কিন্তু তখন কয়েকটা কথা বলবে। এটা হচ্ছে প্যাসেজ নারেশন। যেমন দেখো এখানে মিনা মিনা said to Raju, how are you going to school tomorrow? Did you finish the assignment given by the teacher? সো এখানে আমরা দেখতে পাচ্ছি মিনা রাজুকে জিজ্ঞেস করছে তিনটা সেন্টেন্স, তিনটা প্রশ্ন জিজ্ঞেস করছে। ঠিক আছে? সো এটাই হচ্ছে প্যাসেজ নারেশন। এখন আমরা দেখব কিভাবে এই সেন্টেন্সটাকে বা এই প্যাসেজ নারেশনটাকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। সো প্রথম আমাদেরকে বের করতে হবে এই সেন্টেন্সের স্পিকারটাকে, এই ন্যারেশনের স্পিকারটাকে এবং শ্রোতাটাকে। তো স্পিকারটা হচ্ছে কি মিনা। সো মিনা কথা বলতেছে রাজুর সাথে। সো মিনা এবং রাজু দুজনে হচ্ছে স্পিকার এবং লিসেনার। সো মিনা, এবার আমরা দেখতেছি এই যেহেতু এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আস্কড সেটটি জায়গায় বসবে আস্কড। সো মিনা আস্কড রাজু। ঠিক আছে? এরপর এখানে এটা শুরু হয়ে গেছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। সো যেহেতু ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়, আমরা এখানেও ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো। সো মিনা আস্কড রাজু হাউ। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তাই না? মানে এখানে যাই থাকুক, ইন্টারোগেটিভ ইম্পারেটিভ যাই থাকুক, আমরা যখন ইনডিরেক্ট করব সবসময় অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সো এখানে সাবজেক্টকে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন হলে চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে। সো রাজু হচ্ছে এখানে অবজেক্ট। সো রাজু এর প্রোনাউন হচ্ছে হি। আর এখানে ভার্বটা হচ্ছে আরটা হচ্ছে V1, আমরা এটাকে V2 করব, তাহলে হবে ওয়াজ। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা চেঞ্জ করে ফেললাম যে মিনা আস্কড রাজু হাউ হি ওয়াজ। ওকে, এটা এখানে শেষ। এখন দেখো সেকেন্ড সেন্টেন্সটা আবারও কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু আবারও ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমি আবার লিখবো মিনা আস্কড রাজু, তাই না? তো আমি কি বারবার মিনা রাজু লিখবো? না, আমাদেরকে মাথায় রাখতে হবে স্পিকার এবং লিসেনার বারবার লেখার দরকার নাই, তবে আমাদেরকে রিপোর্টিং ভার্বটা বারবার লিখতে হবে। সো প্রথমবার আমি কি লিখেছি আস্কড, এক্ষেত্রে দ্বিতীয়বার আমি কি লিখবো অ্যাগেইন আস্কড। তো তার আগে যুক্ত করবো আমি একটা অ্যান্ড। ওকে, অ্যান্ড অ্যাগেইন আস্কড মানে মিনা আবার জিজ্ঞেস করলো, এটা লিখবো আমরা। সো দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা প্রথমে অ্যান্ড লিখবো, অ্যান্ড অ্যাগেইন আস্কড। ওকে, সো আমি যখন অ্যাগেইন আস্কড লিখলাম তখন আমার পরের সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা লেখা হয়ে গেছে। এখন আমি জাস্ট শুধু চেঞ্জটা করে দিব। সো পরের বাক্যটা শুরু হচ্ছে কি দিয়ে? আর দিয়ে। আর হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। যদি এটা অক্সিলারি ভার্ব তাহলে আমরা কনজাংশন হিসেবে বসাবো ইফ কে, ইফ। এরপর আমরা এখানে অ্যাসার্টিভ দরকার, মানে সাবজেক্ট প্লাস ভার্ব দরকার। সাবজেক্টকে এখানে ইউটা হচ্ছে আবার রাজু, সেকেন্ড পারসন অবজেক্ট, তাই না? যদি এটা সেকেন্ড পারসন। সো রাজু এর প্রোনাউন হচ্ছে হি। এরপর ভার্ব আছে এখানে কে, আরটা হচ্ছে V1, তাহলে আমাকে V2 লিখতে হবে। তাহলে ইফ হি ওয়াজ। এরপরে গোয়িং, বাকিটা আমরা হুবহু লিখে ফেলবো। ইফ হি ওয়াজ গোয়িং টু স্কুল টুমরো থাকলে দা নেক্সট ডে। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আরেকটা প্রশ্ন, আবার একই কথা। মিনা জিজ্ঞাসা করছে রাজুকে। সো আমরা পরের বার কি লিখবো? ফার্দার আস্কড। আবার যুক্ত করার জন্য লিখবো আমরা এখানে অ্যান্ড। ঠিক আছে? তাহলে আবার এখানে বসবে অ্যান্ড ফার্দার আস্কড, মানে আবার সে জিজ্ঞেস করলো। এবার এখানে আসো ডিড দেওয়া আছে, ডিড মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ইফ বসবে। সো ইফ, এরপরে ইউ আছে, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে রাজু, তাহলে হি হবে। তাহলে ইফ হি ডিড ফিনিশড, ডিডটা হচ্ছে V2, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে হবে হ্যাড। তাহলে ইফ হি হ্যাড, আর ফিনিশের B3 ফিনিশড। ওকে, ইফ হি হ্যাড ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট।
ঠিক আছে, given by the teacher। ওকে, এটা হচ্ছে আমাদের শেষ। একটু বলে রাখি এখানে ইডিটা হবে না, ভুলে চলে আসছিল। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার বা একটা প্যাসেজ নারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম। সো আমরা এখানে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যখন একজন ব্যক্তি একসাথে কয়েকটা কথা বলবে তখন সে কয়েকটা কথার রিপোর্টিং ভার্বগুলোকে আমরা কিভাবে যুক্ত করব সেটা। তো যদি সবগুলো কথা ইন্টারগেটিভ হয় তাহলে প্রথমবার আমরা আস্কড ব্যবহার করব, পরে আবার আমরা ইউজ করব অ্যান্ড অ্যাগেইন আস্কড, এরপর আবার যদি আবার থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যান্ড ফার্দার আস্কড, এরপর যদি আবারও থাকে আমরা ইউজ করব মোর ওভার। আর যদি সেটা ইন্টারগেটিভ না হয়ে অ্যাসার্টিভ হয় তাহলে আমরা এভাবে ইউজ করব, প্রথমবার সেইড টু অথবা রিপ্লাইড দ্যাট, দ্বিতীয়বার ইউজ করব অ্যান্ড অ্যাডেড দ্যাট, তৃতীয়বার ইউজ করব অ্যান্ড অ্যাগেইন অ্যাডেড দ্যাট, চতুর্থবার ইউজ করব আমরা অ্যান্ড ফার্দার অ্যাডেড দ্যাট। সো এই হচ্ছে রিপোর্টিং ভার্ব আমরা যেভাবে প্যাসেজ নারেশন ব্যবহার করব। এরপর প্যাসেজ নারেশনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এক্সপ্রেশনস। প্যাসেজ নারেশনে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশনস থাকে, আর সেগুলো হচ্ছে এরকম। প্রথমটা হচ্ছে ভোকেটিভস। ভোকেটিভস মানে হচ্ছে সম্বোধন। আমরা যখন কাউকে সম্বোধন করি তাকে বলা হয় ভোকেটিভস। আর সম্বোধনগুলো দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ভালো অর্থে, একটা খারাপ অর্থে। নর্মালি আমাদের পরীক্ষায় খারাপ অর্থগুলো আসে না, ভালো অর্থগুলো আসে। ভালো অর্থগুলো কিরকম, যেমন স্যার, ম্যাডাম, ব্রাদার, তারপর হচ্ছে আঙ্কেল, আন্টি, সিস্টার, এরকম। এগুলো হচ্ছে ভালো অর্থে আমরা ভোকেটিভস বা সম্বোধন করি। আর এই ধরনের ভোকেটিভসের ক্ষেত্রে আমরা যখন ইনডিরেক্ট করব আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে মানে ভার্বের জায়গায় ইউজ করব অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং অর্থ সেম, সম্বোধন করা। যেমন আমরা যদি এই বাক্যটা দেখি, she said to the man, uncle can you help me? সো এই বাক্যটা যখন আমরা ইনডিরেক্ট করব বাক্যটা কেমন হবে দেখো, আঙ্কেল ডাকছে না, তাহলে প্রথমে আমরা লিখবো অ্যাড্রেসিং মানে সম্বোধন করে। কাকে সম্বোধন করছে? দা ম্যানটাকে, তাই না? সো অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ আঙ্কেল। সো এই যে আঙ্কেল শব্দটার জন্য আমাদেরকে প্রথমে এই অংশটুকু লিখতে হবে, অ্যাড্রেসিং দ্য ম্যান অ্যাজ আঙ্কেল। এরপর আমরা আগের নিয়ম লিখবো। আগের নিয়মটা কি ছিল? শি সেড টু, এটা লিখবো আমরা। তো শি, এটা যদি ইন্টারগেটিভ বাক্য তাহলে আমরা এখানে সেড টুর জায়গায় আস্কড লিখবো। শি আস্কড দ্য ম্যান, তো লেখা দরকার নাই, শি আস্কড হিম লিখতে পারি আমরা, শি আস্কড হিম। এরপর আসো কনজাংশন হচ্ছে এখানে কে, যদি ইন্টারগেটিভ বাক্য তাহলে কনজাংশন বসবে ইফ, কারণ এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। আর এরপর আমরা এখানে একটা অ্যাসার্টিভ লিখবো। অ্যাসার্টিভ প্রথম সাবজেক্ট আসবে, তারপরে ভার্ব আসবে। সাবজেক্ট কে এখানে ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কে আছে এখানে? দ্য ম্যান। দ্য ম্যানের প্রোনাউন হচ্ছে হি। হি ক্যান আছে V1, এটাকে আমরা V2 করব, তাহলে হবে কুড। তাহলে ইফ হি কুড হেল্প, হেল্প। ওকে, আর মি আছে, মিটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন হচ্ছে কে? শি। তাহলে শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। এই ওকে, তাহলে ইফ হি কুড হেল্প হার, এরকম হবে। এবার আসো উইশিং। যদি উইশিং থাকে আমরা সেটা কিভাবে করব? সেক্ষেত্রে মাথায় রাখবা যে উইশিং গুলোর ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে বসবে এখানে উইশড। যেমন দেখো, শি সেড টু হার টিচার গুড মর্নিং। আমরা যে কাজটা করব এই সেড টুর জায়গায় আমরা উইশড লিখবো। যেমন তাহলে কি হবে বাক্যটা? শি উইশড হার টিচার গুড মর্নিং। ওকে, ডান, ঠিক আছে। এবার দেখো থ্যাংক ইউ। থ্যাংক ইউ থাকলে একদম সহজ, থ্যাংক ইউ হচ্ছে একটা ভার্ব, সো এটার ভার্ব হবে থ্যাঙ্কড, ইডি। ঠিক আছে, যেমন শি সেড টু হিম থ্যাংক ইউ, এটা হবে কিভাবে? শি সেড টু জায়গায় বসবে থ্যাঙ্কড, তাহলে শি থ্যাঙ্কড, হ্যাঁ, শি সেড টু হিম থ্যাংক ইউ, শি থ্যাঙ্কড হিম। ওকে, হয়ে গেছে। যদি ইয়েস বা নো থাকে এক্ষেত্রে আমরা দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা লিখতে পারি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। সো ইয়েস নো থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো, অথবা লিখতে পারবো রিপ্লাইড ইয়েস, রিপ্লাইড নো। ঠিক আছে, আমি সবাইকে সাজেস্ট করবো যে সবাই এই অংশটুকু লেখার জন্য, কারণ এটা কম লিখে, ওইদিকে হচ্ছে স্টুডেন্ট লিখে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ, বাট এটা আমরা একটু অ্যাভয়েড করতে এটা লিখি, তাহলে একটু নতুনত্ব আসবে। ঠিক আছে, সো এই হচ্ছে এক্সপ্রেশনস ইন প্যাসেজ ন্যারেশন। সো এই জিনিসগুলো জানলে আমাদের জন্য প্যাসেজ ন্যারেশনটা আরেকটু সহজ হয়ে যাবে। এখন যদি আমরা ডাইরেক্টলি একটা কোশ্চেন সলভ করতে পারি তাহলে আমাদের টপিকটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে,
সো আমরা এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালের এইচএসসি কোশ্চেন। সো যদি আমরা এই কোশ্চেনটা একটু সলভ করি ভালোভাবে, তাহলে আমাদের হয়তো আরো কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হবে। সো সবাই দেখার চেষ্টা করি। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই প্যাসেজ জেনারেশনে আসলে স্পিকারকে লিসেনারকে, ঠিক আছে? সো আমরা প্রথম বাক্যটা খেয়াল করব, ওহ মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য উইমেন। তার মানে এই কথাটা কান্না করে করে বলতেছে দ্য উইমেন। কাকে বলতেছে? ওহ মাই লর্ড, লর্ডকে বা রাজাকে বলতেছে। লেট হার হ্যাভ দ্য চাইল্ড, সে আরেকটা মহিলাকে বলতেছে যে তাকে বাচ্চাটাকে দিয়ে দাও। ওকে, সো এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের প্রথম এই বাক্যটার যে স্পিকার সেটা হচ্ছে দ্য উইমেন। সো এটা আমাদের কাকে বের করা লিখতে হবে এখানে, দ্য উইমেন। ওকে, তাহলে the women cried, the women cried, ঠিক আছে? তার আগে আমরা একটা কাজ করছি, হচ্ছে মাই লর্ড লিখছে না, সো মাই লর্ডটাকে অ্যাড্রেস করছে না, সো আগে আমরা অ্যাড্রেসটা লিখবো এখানে। সো তাহলে হবে এরকম, দ্য অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ এ লর্ড, এভাবে হবে। অ্যাড্রেসিং দ্য কিং as Lord, okay, addressing the king as Lord, the women cried, অর্থাৎ রাজাকে লর্ড সম্বোধন করে দ্য উইমেন কান্না করে, মহিলাটি কান্না করেছিল। অ্যান্ড প্লিজ বলছে না, প্লিজ মানে রিকোয়েস্ট করা, cried and requested, cried and requested, কাকে রিকোয়েস্ট করছে? দ্য লর্ডকে। সো রিকোয়েস্টেড হিম, কি রিকোয়েস্ট করছে? ডোন্ট কিল দ্য চাইল্ড, মানে চাইল্ডটাকে হত্যা না করতে। সো এটা একটা ইম্পারেটিভ বাক্য, আমরা জানি ইম্পারেটিভ বাক্যে কি হয়? টু বসে। সো যদি বাক্যটা নেগেটিভ আসে তাহলে হবে নট টু, not to kill the child. ওকে, আর কি বলছে? let her have the child, অর্থাৎ মহিলাটি বলতেছে ওই মহিলাটাকে বাচ্চাটা দিয়ে দাও। সো এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি সাজেস্ট করা অথবা প্রস্তাব করা, প্রপোজ করা, তাই তো? সো এটা শুরু হচ্ছে লেট দিয়ে, তাহলে অ্যান্ড যুক্ত করলাম, অ্যান্ড প্রপোজড, সে প্রস্তাব দিল, প্রপোজড দ্যাট, সে প্রস্তাব দিল যে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। তাহলে এখানে আমরা সাবজেক্ট লাগবে আমাদের। সো হারটা হচ্ছে ওই মহিলাটা, তাই তো? তাহলে ওই মহিলাটা কি হবে? দ্য আদার উইমেন। সো হি প্রপোজ দ্যাট দ্য আদার উইমেন, অন্য মহিলাটি, the other women might have, might বা should লিখা যাবে, সমস্যা নাই, might have the child, the other women might have the child, ঠিক আছে? এরপর দেখো, the king said now everything is clear to me. So তাহলে কি হবে? the king replied that everything, now আছে সমটাকে then লিখবো, everything then was clear to him. এরপর দেখো, pointing to the women, মেয়েটার দিকে ইঙ্গিত করে, the king again said, রাজা আবার বলল, কি বলল? to the servant, give her the child. তাহলে কি হবে? to him. পয়েন্টিং আবার আমরা এখানে হুবহু লিখে দেব, এটা পয়েন্টিং to the women, the king
তার সার্ভেন্টকে বললো, তাই না? এটাকে সার্ভেন্টকে আমরা কি অর্ডার করা, তাই না? দ্য কিং ordered his servant যদি এটা ইম্পারেটিভ বাক্য তাহলে টু বসবে, টু গিভ হার দ্য চাইল্ড। ওকে, শি ইজ দ্য রিয়েল মাদার। এটা অ্যাসার্টিভ বাক্য হবে and added that she থার্ড পার্সন চেঞ্জ হবে না, she is to was হয়ে যাবে, she was the real mother. সো হোপফুলি আমরা এটা সবাই বুঝতে পেরেছি। সো একটা ব্যাপার বলে রাখি, ন্যারেশনের কিন্তু অনেকভাবেই অ্যান্সার লেখা সম্ভব। মানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওই যে 5টা পরিবর্তন, তুমি ওই 5টা পরিবর্তন ঠিক মতো লিখতে পারতেছো কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি তুমি ওই 5টা পরিবর্তন ঠিকঠাক মতো লিখতে পারো তাহলে তোমার পুরোটাই কারেক্ট। অনেকে আমরা এখানে রিকোয়েস্টেড লিখছি, তো অনেকে লিখবে এখানে ব্যাগ, কোনো সমস্যা নাই, একই কথা, রিকোয়েস্টেড যা ব্যাগও তা, ঠিক আছে? তো যদি এরকম কোনো পরিবর্তন হয়ে থাকে এটা তো কোনো প্রবলেম নাই, তোমার আনসারটা কারেক্ট হবে ইনশাল্লাহ। তারপরেও যদি আমরা একটু ফিজিক্যালি ক্লাসরুমে যদি আমরা যখন ক্লাস করব তখন যদি আমরা টিচারকে একটু ভালো করে দেখাই, আমাদের ভুলগুলো একটু কারেকশন করে নিতে পারি, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের ভুলগুলো একেবারে চলে যাবে, আমাদের কোনো ভুল আর থাকবে না ইনশাআল্লাহ। আশা করছি সবাই 5-5 থাকবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।